সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় গণমাধ্যম ও রাজনীতি। গণমাধ্যম ও রাজনীতি, রাজনৈতিক সব খবরাখবর গণমাধ্যমের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছায়। আর গণমাধ্যম রাজনীতির সব খবরাখবর পৌঁছায় বলেই সাধারণ মানুষ রাজনীতির সব খোঁজ খবর পান। গণমাধ্যম বলতে শুধু গণমাধ্যম, প্রতিষ্ঠিত গণমাধ্যম এমন নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমও গণমাধ্যমের অন্তর্ভুক্ত। এসব বিষয়ে যেসব জিনিস আলোচিত হয় সেগুলোই মানুষের মধ্যে আলোচনা হয়। আলোচনায় যাব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, অতিরিক্ত মহাসচিব, বরিশাল বিভাগীয় জাতীয় পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন এহসান মাহমুদ, সাংবাদিক এবং কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে বলছিলাম গণমাধ্যম এবং রাজনীতি। রাজনীতির বাইরে তো কেউ না দেশের, সবাই রাজনীতির মধ্যে। রাজনীতির এক এক প্রান্তে এক একজন অবস্থান করে, কেউ ভেতরে, কেউ ক্ষমতার মধ্যে, কেউ শক্তি যোগায়। রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন, সাধারণ মানুষের জন্য নির্বাচন। নির্বাচনের কথা আমরা শুনেছি ফেব্রুয়ারিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং জাতীয় পার্টির বিষয়ে তিনি বলেছেন সময় হলে, তাদের সাথে সংলাপ হবে কিনা সময় হলে বলা যাবে। আপনি একজন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, আপনার কাছ থেকে জানতে চাই নির্বাচনে আপনাদের প্রস্তুতি কি, আর নির্বাচন কমিশনের সাথে আপনাদের কি যোগাযোগ? ইতিমধ্যে জাতীয় পার্টির আরও একটি অংশ ইলেকশন কমিশনে দেখা করেছিল। ধন্যবাদ আপনাকে এহসান ভাই, আপনাকে ধন্যবাদ, এবং যারা দেখছেন দর্শক আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। দেশে রাজনীতি নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে নানান গুঞ্জন আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবেই, সরকার বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, কোনো শক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। প্রসঙ্গ হলো জাতীয় পার্টিকে নির্বাচনে ডাকবেন কিনা, সংলাপে ডাকবেন কিনা, সেটাই ছিল আপনার প্রশ্ন। দেখেন, সময় হলে ডাকবে, সময় হলে বলা যাবে। সময় এখনো হয়নি, নির্বাচন তো ঘনিয়ে আসছে, আমাদের তো প্রস্তুতিও নিতে হবে। দেখেন, নির্বাচনে একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কি করবে না সেটা আমি জানি না সিইসি কোন প্রশ্নে অথবা কোন লজিকে এখনও বলছেন যে আপনার তাদের সাথে সংলাপ হবে কি হবে না, নির্বাচনে আসবে কি আসবে না, সেটা সময় হলে বলবে। সে সময়টা কবে হবে? তাহলে কি একটি অনিশ্চয়তার মধ্যে আছে নির্বাচন? তাহলে কি বিগত সরকারের আমলে, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, তাদের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে ইচ্ছাকৃতভাবে তারা অন্য কোনো দলকে, তাদের অনুগত কিছু দল ছাড়া অন্য কোনো দলকে তারা অংশগ্রহণ করতে দেননি, কোনো পরিবেশই সৃষ্টি করেননি যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক বা অন্য দলগুলো অংশগ্রহণ করুক। কেন দেয়নি? তার কারণ ছিল আওয়ামী লীগের একটা ভয় ছিল, যদি বিএনপি অংশগ্রহণ করে ফেলে তাহলে হয়তো তাদের ক্ষমতায় থাকার যে বাসনা, সেই ক্ষমতায় থাকার একটা অনিশ্চয়তা আসতে পারে, বিএনপিও ক্ষমতায় চলে যেতে পারে। তাহলে এখন এই সরকার কি আবারও ফ্যাসিবাদী কায়দায় একটি নির্বাচন অনুষ্ঠিত করতে চাচ্ছেন, যেখানে অনেকগুলো প্রায় 20-25টা দলকে বাদ দিয়ে একটা নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন? কেন চাচ্ছেন? তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে তারাও সেই আগের সরকারের আমলের মতো একটি নতুন ফ্যাসিবাদী কায়দায় আরেকটি নির্বাচনের আয়োজন করতে চাচ্ছেন। কারণ যদি আমি আওয়ামী লীগের কথা বাদই দিলাম, তারা বিতাড়িত, তারা দেশে নেই,
জাতীয় পার্টি আমরা আছি, আরও অনেকগুলো দল এখানে আছে, তাদেরকে যদি বাদ দেওয়া যায় তাহলে মাঠে থাকবেন একমাত্র বিএনপি এবং জামায়াত, এবং তার সাথে দু একটি খুচরা খাচরি দল যাদের অনেকের নিবন্ধনও হয়নি, তারা নির্বাচন করবে। তার মানেটা কি হয়? তার মানেটা হচ্ছে যে আবারও একটা একদলীয় নির্বাচনের দিকে চালা যাচ্ছে। সরকার এখানে কি বলছে? কয়েকদিন আগে ইউএসএতে যাচ্ছেন, প্রেস সচিব কী বলেছেন? যে বিএনপি, জামায়াত এবং অন্য আরেকটি দল, আমি নাম নিতে চাই না, তারা ক্ষমতার অংশীদার বলেছে। তো তার মানেটা কি? তারাই সরকার। তাহলে এই বর্তমান সময়ের যে অরাজকতা, যে মব, যে অনিয়ম, যে 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 খুন, যে গুম, সেগুলোর দায় দায়িত্ব ওনাদের সকলের আছে। তাহলে এই সরকারের অধীনে যদি নির্বাচন করতে হয় এবং তারা যদি 14 দল সহ, জাতীয় পার্টি সহ আরও অনেক দলকে বাদ দিয়ে তারা এককভাবে নির্বাচন করতে চায়, তাহলে দাঁড়ালোটা কি? দুটি দলের নির্বাচন। দুটি দলের নির্বাচনের মধ্যে যদি একটি দল বলে যে না, আমি নির্বাচন করব না, জি আসবো আপনার কাছে, তাহলে কি দাঁড়াবে? তাহলে কি নির্বাচন আর হচ্ছে না। নির্বাচন হচ্ছে না, কি হবে না বা হবে কি হবে না, এটা এই মুহূর্তে আমরাও অন্তত বলার কেউ না। এহসান মাহমুদ, তাহলে হচ্ছেটা কি, দাঁড়াচ্ছে কি? নির্বাচনে যদি এই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তিনি বলছেন, তাহলে তো আবারও আগের মতোই নির্বাচন হতে যাবে বা হতে যাচ্ছে। আচ্ছা জি, আমার সমালোচক তাপস ভাইকেও ধন্যবাদ। তিনি যেভাবে বলে গেলেন বিগত আমলের নির্বাচনগুলো যেভাবে হয়েছিল, সেই নির্বাচনগুলো ফ্যাসিবাদী কায়দায় হয়েছিল। বিতাড়িত আওয়ামী লীগ সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য তারা নির্বাচন করেছিল। আমি বলবো যে দেরিতে হলেও আমার যে সমালোচক তাপস ভাই স্বীকার করে নিলেন তাদের দল জাতীয় পার্টি সেই সমস্ত নির্বাচনগুলোতে অংশগ্রহণ শুধু করেই ক্ষান্ত হয়নি, তারা বিগত আওয়ামী লীগ সরকারের নির্বাচনে ছিল এবং বিশ্বে নজিরবিহীনভাবে বিরোধী দলে থেকেও মন্ত্রিত্ব গ্রহণ করেছিল। তো এই নজির আমরা দেখেছি বিগত দিনে, এবং সেটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যৌথ প্রযোজনায় সেটা সম্পাদিত প্রদর্শিত হয়েছে। তো এর পরের যে আলাপ, এখন যে আগামী নির্বাচন ঘিরে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা তারা অস্বীকারও করছে না। হ্যাঁ, আমি সেজন্যই বললাম, তাকে ধন্যবাদ দিলাম। তাদের এই যে বোধোদয় হলো, এটাকে আমি সাধুবাদ জানাই। তিনি যেটা বলছেন যে এখন কি আবার সেদিকেই যাচ্ছে না, আমি সেই আলোচনায় যাচ্ছি। আগামী নির্বাচন ঘিরে তাদের যেই আশঙ্কা, কিংবা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে আমার যেই আমি যদি বলি নির্বাচন ঘিরে আমার ভাবনা, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জানি যে 5ই আগস্টের পরে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এবং সেই সরকার প্রতিষ্ঠার সময়ে যেই রাজনৈতিক দলগুলো বিতাড়িত আওয়ামী লীগ বাদে এবং আওয়ামী লীগের সাথে সরাসরি যারা জোটের রাজনীতিতে যুক্ত ছিল, স্বাভাবিকভাবেই তারাও তো আওয়ামী লীগের মতো পরোক্ষ ফ্যাসিবাদ, পরোক্ষ নিপীড়ককারী, পরোক্ষ হত্যাকারীর দল। তো তাদেরকে ছাড়া বাংলাদেশের যে অপরাপর যে রাজনৈতিক দলগুলো ছিল, রাজনৈতিক শক্তিগুলো ছিল, দেখেন রাজনৈতিক দল আর শক্তির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই ব্যাপারটা আমরা অনেকেই বুঝি না, অনেক বড় বড় পলিটিশিয়ানরা ওই ব্যাপারটা বুঝে না। আমার একটা ব্যাপার আমার যেটা মনে হলো সেটা হলো যে রাজনৈতিক দল বললে স্বাভাবিকভাবেই দলের প্রতীক, দলের সাংগঠনিক একটা কাঠামো থাকবে, এটা একটা বিদ্যমান একটা অবস্থা, কাঠামো। কিন্তু যখন আপনি শক্তি বুঝাবেন, রাজনৈতিক শক্তি, এর বাইরে কিন্তু তখন শুধু সেটা দল থাকে না। অর্থাৎ কে কোন মতাবলম্বী এরা কিন্তু সংঘবদ্ধ হয়ে একটা শক্তি থাকে, সেটা কিন্তু রাজনৈতিক দলকেও মাঝে মাঝে আমরা দেখি যে প্রভাবিত করে। বাংলাদেশের রাজনীতিতে গত 1 দশকের রাজনীতির কথা আমরা বলতে পারি, আপনি হেফাজত ইসলামের কথা ধরতে পারেন। আমি একটা উদাহরণ দিলাম। তো হেফাজত ইসলাম তো কোনো রাজনৈতিক দল না, এখানে অনেকগুলো রাজনৈতিক দল এবং সংগঠন মিলে একটি সংগঠন। হ্যাঁ, না আমি রাজনৈতিক দল আছে, আমি না হেফাজত কিন্তু কোনো রাজনৈতিক দল না। হেফাজত যে সংগঠনগুলো নিয়ে হেফাজত তৈরি হয়েছে তার মধ্যে কয়েকটা রাজনৈতিক দল আছে। হ্যাঁ, তার মানে কি এটা একটা দল, একটা শক্তি। আমি সেটাই বুঝতে পরিষ্কার করতে চেয়েছি। এখন এই যে তাপস ভাইয়ের আলোচনায় আসি, কিংবা আপনার যেই প্রশ্ন সেই আলোচনায় আসি, যে আগামী নির্বাচন ঘিরে
এমন কোনো আশঙ্কা আছে কি না যে আওয়ামী আমলের পুনরাবৃত্তি ঘটবে? এই তো প্রশ্ন। তাহলে হচ্ছেটা কি নির্বাচন ঘিরে? তো সেই জায়গায় যদি আমরা আসি, একজন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে প্রথম কথা, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রতিশ্রুতি, আমি সেই প্রতিশ্রুতিতে এখন পর্যন্ত আমি আশ্বস্ত রাখতে চাই এবং আমি আশা করতে চাই যে তাদের ঘোষিত যেই সময়, সেই সময় নির্বাচনটি হবে, ফেব্রুয়ারিতে হবে। এবং সেই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে? সেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী রাজনীতিটা যারা অতীতেও করেছে এবং যারা বাংলাদেশের এই বিগত আমলের গণ অভ্যুত্থানের স্পিরিটের বিপরীতে নয়, এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই প্রতিশ্রুতি, আমরা তো 5ই আগস্টের পরে এই দেশে দুইটা বিষয় বেশি আলোচিত হয়েছে। একটা হলো কি যে বন্দোবস্ত, আর একটা হচ্ছে গিয়ে সংস্কার। তো এই যে সংস্কার তো আমরা জানি একটা চলমান প্রক্রিয়া, এটা তো মানে পরিবর্তনশীল। কিন্তু বন্দোবস্ত আমরা কী বুঝি? একটা কাঠামো দেওয়া, এটা কীভাবে হবে সেই ব্যবস্থাটা কাঠামোবদ্ধ অবস্থায় আসা। তো এরকম একটা বন্দোবস্ত এবং সংস্কারের যেই পরিবর্তন নিয়ে যে আলোচনা হচ্ছে, তো এই সংস্কার এবং বন্দোবস্ত যারা প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে এবং যারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে পার্টিসিপেট করবে, নির্বাচন কমিশন যাদেরকে আপনার হচ্ছে মনোনয়ন তালিকাভুক্ত হবে, নির্বাচন কমিশন যাদেরকে প্রার্থিতার বৈধতা বলে ঘোষণা করবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে তো আমি তো আর কোনো আশঙ্কার কোনো কারণ আমি দেখতেছি না। সেটা তো আওয়ামী লীগ আমলেও করছে, নির্বাচন কমিশনে নির্বাচন করে আওয়ামী লীগ না না আওয়ামী লীগের আমলে যেটা হয়েছিল, মানে আপনারা যখন এটা বলে করেছিল, না 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 আওয়ামী লীগের আমলে যেভাবে করেছিল এই কথাটা, এটা ঠিক ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের রাজনীতিতে 5ই আগস্টের পূর্ববর্তী সময় 5ই আগস্ট বেলা 11টার আগ পর্যন্ত যেই ঘটনা, সেই সময়ে বাংলাদেশে দুইটি রাজনৈতিক দলের নামে উচ্চারিত হতো, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং এখনও আপনি আওয়ামী লীগ বিতাড়িত, আওয়ামী লীগ জনগণের জনরোষে বিতাড়িত হয়েছে। একটা দলের প্রধানমন্ত্রী থেকে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত, কিংবা গুলিস্তানের যে পাবলিক টয়লেটের ইজারাদার পর্যন্ত আপনি ধরেন লাপাত্তা হয়ে গেছে 5ই আগস্টের বিকালের পরে। তো সেই দলের সমর্থকরা এখন আর নাই, কিন্তু সেই জায়গায় নতুন যারা সামনে আছে, নেতারা নাই, সমর্থক আছে ভাই। গতকালকের একটা জরিপ দেখছেন যে 19% মানুষ এখনো ভোট দিতে চায় আওয়ামী লীগকে। এই যে স্বীকার করতে হবে, না না আওয়ামী লীগকে যে ভোট দিতে চায়, আমি সেই জায়গায় আসতেছি। আপনি বললেন এটা কে বলছে? জরিপ বলেছে। দেখেন আগে আমরা জরিপের উপরে খুব বেশি আস্থা না নিলেও আপনারা যে জরিপ বলছেন, আওয়ামী লীগ এই কথাটা আমরা আসবো নিশ্চয়ই, সেটা আমি একটু বলে রাখি। দেখেন আওয়ামী লীগের আমলে আমরা জরিপ দেখতাম যে শেখ হাসিনা হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম ব্যক্তি, এবং শুধু তাই নয়, এশিয়ার মধ্যে জরিপ করা হতো, সারা বিশ্বের মধ্যে জরিপ করা হতো, সেখানে শেখ হাসিনাকে সপ্তম, অষ্টম, পঞ্চম দেখানো হতো, দশম দেখানো হতো, শীর্ষ 10-এ তিনি একাধিকবার ছিলেন। সো কই এই যে জরিপ, সেই জরিপ তো এসে জরিপের দিস্তা কাগজ, তাহলে আপনি জরিপের যে আবারও যারা জরিপতে হচ্ছে, আবারও সেই কোনো পক্ষপাত আমি দেখেন জরিপ দিয়ে তো বাংলাদেশের ক্ষমতার ভাগ্য পরিবর্তন হবে না। জরিপে আমি আগেও বিশ্বাস করতাম না। জরিপ মানে একটা প্রকল্প। এখন হচ্ছে গিয়ে ধরেন ছোট্ট কিছুদিন আগে আমরা দেখেছি যে দেশে আওয়ামী কালচারাল ফ্যাসিস্টদেরকে আমরা দেখেছি। এখন এই যে জরিপ যারা করতেছে, এদেরকে দেখে আমার মনে হচ্ছে এরা হলে গিয়ে যে আওয়ামী জরিপ লীগ, আওয়ামী জরিপ তাদেরকে বলেন, তাদের জরিপ তো এই সরকারের অধীনে হচ্ছে, এই বর্তমান সরকার কি জরিপ করতে পারে? সরকারকে জরিপ করার এখতিয়ার আছে, সরকার শুধু ভোট করতে পারে, তখন দেখা যাবে কার কি জনপ্রিয়তা আছে। সেজন্য বলছি আওয়ামী লীগের আমলে যে জরিপটা হচ্ছে সেটাও সরকার করে না, কোন সংস্থা দিয়ে করিয়েছে। বর্তমানে এইরকম হতে পারে, আমি বিশ্বাস করি না, আমি জরিপ বিশ্বাস তাহলে আমরা কথা না, আমি বিশ্বাস করি না। জরিপের বাইরে চলে যাই, আমরা নিজস্ব কথাবার্তা বলি। কিছুদিন আগে একটি ভারতীয় একটি গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সে বিষয়ে জামায়াত ইসলামী এবং এনসিপি প্রতিক্রিয়া দিয়েছে, বিএনপির পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বিএনপিও অফিসিয়ালি তাদের সংশ্লিষ্ট সম্পাদক একটি বিজ্ঞপ্তি দিয়েছেন, সেখানে বলেছেন যে এই সাক্ষাৎকারটি সঠিক নয়। সেখানেও কিন্তু আওয়ামী লীগের কথা বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা আছে এবং সিট দেওয়ার কথা আছে। তিনি জিজ্ঞেস করেছিলেন যে 50টি সিট বা 30টি সিট, বা বলেছেন আরও কম।
তার মানে কি আলোচনায় আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক বা না পারুক? দেখেন, আমি সাক্ষাৎকারটি সম্বন্ধে জেনেছি, আমি পুরোপুরি সাক্ষাৎকারটি আমি দেখি নাই বা মানে শুনি নাই, বাট যে বিষয়গুলো এখন গণমাধ্যম নিয়ে যে কথাটা আপনি গণমাধ্যম এবং স্বাধীনতা নিয়ে আপনি রাজনীতি নিয়ে কথা বলছেন, এখানে গণমাধ্যমেরও আসলে গণমাধ্যমে বসে গণমাধ্যমের বিপক্ষে তো কথা বলা যাবে না, বাট আমার যে উপলব্ধি এখানে অনেক সময় দেখা যায় যে একটা স্টেটমেন্ট ভুলভাবে উপস্থাপিত হয়, আবার দেখা যায় একটু অতিরঞ্জিত হয় অথবা কেটে দেওয়া হয়। একটা কথা যখন শুরু হয়, কথাটা প্রথম থেকে শেষ অবধি যতক্ষণে আপনি না শুনবেন ততক্ষণে কিন্তু মাঝখান থেকে একটু অংশ কেটে নিয়ে নিলে সেটা অন্যভাবে উপস্থাপিত হয়। জানি না কিভাবে উপস্থাপিত করেছেন, বাট আমি জানি যে বিএনপি বলেছে যে এই ধরনের তারা কথা বলে না। তবে আমার উপলব্ধি যেটা সেটা হলো সিট নিয়ে দর কষাকষি, এটা আমাদের দেশের এই অল্প অতীতকালে একটা রেওয়াজের মতো হয়ে গেছে। অনেকেই মনে করে যে একটু আমরা যদি একটা সমঝোতার নির্বাচন করতে পারি তাহলে আমার একটা দুইটা সিট বাড়তে পারে। তো সুতরাং সেখানে হয়তো হতে পারে জামায়াত এখানে এমন কোনো বড় রাজনৈতিক দল নয়, বর্তমানে তারা অন্য খেলোয়াড় না থাকাতে তারা একটু বড়ভাবে উপস্থাপিত হয়তোবা হচ্ছে। হয়তো তারা বলতে পারে যে আমাদের এত সিট দিতে হবে বা এই ধরনের একটা বার্গেনিং, এই ধরনের একটা রিউমার মার্কেটে আছে। এবং তার সাথে যে ছোট ছোট দলগুলো আছে, আপনি দেখেন একটি দলেরও তো নির্বাচন, জামাতেরও তো কিছু হয়তো এলাকা থেকে নির্বাচিত হয়ে আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু অন্যান্য যারা আছে তাদের একটি আসন থেকেও কেউ নির্বাচিত হতে পারবে বলে আমি মনে করি না, যতক্ষণে না অন্য দলগুলো তাকে সমর্থন করবে। আমি এটার সাথে একটা কথা বলে যাই ভাই, আমি কথাটা ভুলে যাব, সেই জন্য একটু আগে বলতে চেয়েছিলাম। সেটা হলো নির্বাচনী ফরম্যাট এখন যেদিকে আগাচ্ছে, যেভাবে একটি সরকারি দল নির্বাচন করতে চাচ্ছেন, সেই সরকারি দলের অংশীদার যারা তিনজন এখন বিদেশ ভ্রমণে আছেন, তাদের একটা নিজেদের একটা নির্বাচন হচ্ছে। স্বাভাবিকভাবে এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কীভাবে হবে? সেই কারণেই বিএনপি দীর্ঘদিন যে আন্দোলন করেছিল যে আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আমার তো মনে হয় এখন সময় এসেছে আবার বলা উচিত যে এই নির্বাচনটা হওয়া উচিত একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কারণ এই সরকার নির্দলীয় নয়। এই সরকার তো অন্তর্বর্তী সরকার, কিন্তু পক্ষপাত পুষ্ট একটি অন্তর্বর্তী সরকার, এবং ওনারা নিজেরাই সে সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা ক্ষমতার অংশীদার কে, বিএনপি, জামাত এবং অন্য আরেকটি দল। এবং এই সরকারের যিনি প্রধান, উনি নিজেই বলেছেন যে আমার অ্যাপয়েন্টিং অথরিটি হলো ছাত্ররা। তো উনি তো সেই ছাত্রদেরকে দিয়েই উনি আবার একটা দল গঠন করলেন, যেটাকে কিংস পার্টি হিসেবে সবাই বলে। তাহলে আমরা কিভাবে বলবো উনি একজন নিরপেক্ষ এবং নির্দলীয়? কিংস পার্টি হতে তো অসুবিধা নাই, না অসুবিধা নাই, কিন্তু জাতীয় পার্টিকেও হতে পারে, কিংস পার্টি বলা হতো, বিএনপিকেও কিংস পার্টি বলা হতো, হতে পারে। তাহলে বলতে হবে যে এটা দলটা আমার। উনি তাহলে কেন ওনাকে নির্দলীয় বলবেন? উনি তো দলীয় সরকার। এবং এখানে আরেকটা জিনিস জনগণের সামনে আসা উচিত, সেটা হলো উনি যখন বললেন যে আমার অ্যাপয়েন্টিং অথরিটি ছাত্ররা, ছাত্রদের অ্যাপয়েন্টিং অথরিটি কে, সেই প্রশ্নটা এখন আসা উচিত। এবং ছাত্রদেরকে যারা অ্যাপয়েন্ট করেছে তাদের অ্যাপয়েন্টিং অথরিটি কে, এখানে জনগণের মাসে সেই জিনিসটা আসে না। যারা ছাত্রদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের অ্যাপয়েন্টিং অথরিটি খুঁজে বের করা জাতির দরকার, জাতির ভবিষ্যতের জন্য দরকার আমি মনে করি। ধন্যবাদ আপনাকে এহসান মাহমুদ। অনেকগুলো অ্যাপয়েন্টিং অথরিটির কথা বলেছেন। আমি আমার সহ আলোচকের কথা শুনছিলাম, আর কেন জানি তার বক্তব্য হাসছিলেন কেন আপনি? আমি হাসছিলাম হচ্ছে গিয়ে যে তার কথার মধ্যে আমি শেখ হাসিনার কথা মিল খুঁজে পাচ্ছি। কারণ শেখ হাসিনা ভারতে বসে পলাতক অবস্থায় আমরা তার কিছু অডিও শুনতে পাচ্ছি, এবং তিনি সেখানে বলছেন যে হ্যাঁ ইউনূস অবৈধ, ইউনূসের সরকার অবৈধ, সব অবৈধ, তো কে এদেরকে বসাইছে? এই দেশে আসলাম বলে এসে সবাইকে বিচার করব, এই যে হাসিনা বলছেন। কিন্তু হাসিনা জানেন তিনি আর কখনো ফিরতে পারবেন না বাংলাদেশে।
এখন আপনি একটি আমার সহ আলোচক তাপস ভাই বললেন যে ইউনূস বলেছেন তার অ্যাপয়েন্টি হচ্ছে নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, ছাত্রদের নিয়োগকারী কারা, ছাত্রদের নিয়োগকারী কারা সেটা 5ই আগস্ট বিশ্ববাসী দেখেছে। জনরোষ, গণ অভ্যুত্থান, ছাত্র জনতার বিস্ফোরণ, সেটি হচ্ছে গিয়ে ছাত্রদের শক্তি, ছাত্র জনতার শক্তি। এখন তারা বিদ্যমান, আপনি দেখেন না, আপনারা সেটা দেখেন না, সেটা আপনারা দেখেন না, আপনারা যান আপনাদের অফিসে রাজনীতি করতে যান, আপনারা যান, আপনি নিজেদের নির্বাচনী এলাকায় যান, তখন দেখেন আপনারা কিভাবে আপনি মোকাবেলা করবেন। ছাত্র জনতার ভয়ে আপনারা ঘর থেকে বেরোতে পারেন না। আপনারা সৌভাগ্যবান যে আপনারা এই স্টুডিওতে এসে কথা বলতে পারতেছেন। না না, আমি স্পষ্ট ভাষায় যার 3 মাসে আপনার কথার উপরে প্রতিবাদ জানাই। এটা হলো ফ্যাসিস্ট ধরনের কথা। না না না, আপনি কারো অধিকার হরণ করতে পারেন। আমি অধিকার হরণ করতেছি না। হ্যাঁ, তাহলে আপনি কেন বলেন যে আমি এখানে আসতেছি, এটা আমার সৌভাগ্য? এটা বলা ঠিক না। না না না, আমরা জলভাষা পদ্ম না ভাই। না না, আপনি আমরা জলভাষা পদ্ম না, আমরা এই দেশের জনগণ। আমরা এই দেশের জনগণ ভাই। সৌভাগ্যবান যে 5ই আগস্ট আপনি সৌভাগ্যবান, আমরা এই দেশের জনগণ। আপনি কে? আমি এই দেশের জনগণ, আপনি বলার কে যে আমি এখানে আসছি সেটা আমার সৌভাগ্য? নো ব্রাদার, নো। আপনি যদি হাসিনা শুনে কথা বলেন, আমার কথার সাথে যদি আপনার কথা মিলে যায় তাহলে তো আপনার সুরে আমি কথা বলছি, এটা ঠিক না। হাসিনা তো এখন কোনো ফ্যাক্টর নাই দেশে, হাসিনা তো বিতাড়িত। আপনি নিজে বলতেছেন ইউনূসকে কেন আপনি অবৈধ বলতেছেন? বলবো এই কারণে না, জনগণ না না, ইলেকশন দেখ, ইলেকশন দেখ, অবশ্যই ইলেকশনের ম্যান্ডেট নিয়ে আসবে। এটা তো কোনো বিপ্লবী সরকার না ভাই, এটা একটা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে একদল বিতাড়িত হয়েছে। জাতীয় পার্টি যেই দলটি এখন বাংলাদেশে এখন পর্যন্ত আপনারা আছেন, সেই দলটি ছাড়া যেই দল এখন যাদেরকে রাজপথে দেখা যাচ্ছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী গণ অভ্যুত্থানের শক্তি, ছাত্র জনতা 5ই আগস্টের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শক্তি, এবং সেই শক্তি সমর্থক ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে কি ফল করেছে আপনি দেখেন না? কি করেছে, কত ভোট পেয়েছে আপনি দেখেন না? রাজশাহীতে কত ভোট পেয়েছে দেখেন না? অন্য দল পাস করছে না, অন্য দল পাস করছে না, তাদের শক্তিটা প্রমাণ তো আপনি পেয়েছেন। অন্য দল পাস করছে, যারা পাস করেছে তারাই হলো অ্যাপয়েন্টিং অথরিটি। আপনি ভুল ব্যাখ্যা দিলে তো হবে না। 5ই আগস্টের আগে এই দেশে, আপনার 5ই আগস্টের আগে এই দেশে জামাত, বিএনপি, এসআর মোহাম্মদ শেষ করুক, এরপর আপনার 5ই আগস্টের আগে এই দেশে জামাত, বিএনপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আন্দোলন করেছি আমরা সবাই মিলে। আমিও করেছি। আপনারা করেন না, আমি করেছি। জাতীয় পার্টি করেন না। তাহলে আপনি দেখেন না, না না, আপনি দেখেন না, আমার কাছে যথেষ্ট ফুটেজ আছে। তাহলে আপনি দেখতে চাইলে দেখেন। আপনারা ফুটেজ করে রাজনীতি আপনারা করেন, ফুটেজ আছে। আপনাদের যে ফুটেজ, দেশের মানুষের কাছে এই ফুটেজও আছে যে আপনারা 3ই আগস্ট আপনাদের দলের প্রধান শেখ হাসিনার সাথে কথা বলেছেন। আপনি দেখেন জিএম কাদের সাহেবের কোন ফুটেজ আপনারা দেখাতে পারবেন যিনি এই শেখ হাসিনার সাথে কথা বলেছে? কখনোই কথা বলেন আপনারা। এখন আমি আমার কথা আমি শেষ করি ভাই, মানে আপনি ননস্টপ মানেন তো উত্তেজিত হয়েন না, বলেন। 5ই আগস্টে আপনি যে উদাহরণটা দিলেন যে ডাকসু নির্বাচনে কিংবা জাহাঙ্গীরনগরে ছাত্রদের কি পরিণতি হয়েছে, এই যে আপনারা একটা তৃপ্তির ঢেকুর আপনারা দিচ্ছেন ছাত্রদের কি পরিণতি হয়েছে, এইটার ব্যাখ্যাটা আপনারা জেনে রাখেন স্পষ্ট ভাষায়। 5ই আগস্টের আগে সবাই মিলে একটা পক্ষ ছিল, আর শুধু হাসিনা এবং হাসিনার মোশাহেব পরিষদ ছাড়া তারা একটা পক্ষ ছিল, আর দেশবাসী সবাই একটা পক্ষ ছিল। সেই পক্ষ স্বাভাবিকভাবেই 8ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে 8ই আগস্ট সন্ধ্যায়। তারপরে দেশের মানুষের যে স্বাভাবিক ঐক্য সেটি বিভক্তি হয়েছে। কী জন্য বিভক্তি হয়েছে? তখনই স্বাভাবিকভাবে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, কে পদ পেলাম না, সেই ক্ষুদ্র স্বার্থগুলো আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেই ক্ষুদ্র স্বার্থের ফলাফলে আমরা কি দেখলাম? যে স্বাভাবিকভাবে যারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছিল তারা নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এখন সেই বিভক্তর এক একটা শিবির থেকে, এক একটা কোটা থেকে, এক একটা শাখা উপশাখা থেকে নির্বাচন করেছে। স্বাভাবিকভাবেই তাদের ভোট ব্যাংকে হাত পড়েছে, ভোট ব্যাংক বিভক্ত হয়েছে। এটা তো একটা নর্মাল জিনিস। কিন্তু হাসিনা প্রশ্নে কিংবা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অন্য কোনো রাষ্ট্রের তাবেদারির ঠেকানোর প্রশ্নে কিংবা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা করার প্রশ্নে এই গণঅভ্যুত্থানের যে শক্তি দলগুলো ছিল সবাই আবার ঐক্যবদ্ধ থাকবে। এই ব্যাপারে সবাই একদম ঐক্যবদ্ধ আছে এবং দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ থাকবে। তাই শুধুমাত্র যে আপনি ডাকসুর ফলাফল দিয়ে আপনি বলবেন যে ছাত্রদের করুণ পরিণত হয়েছেন না, ছাত্রদের তো আমি দেখি ছাত্ররা যথেষ্ট ভালো আছে, ঐক্যবদ্ধ আছে। নিজের গায়ে নিচ্ছেন এটা। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি বলি না। জি হ্যাঁ বলুন, আপনি এখন বলুন। এটা ফলাফলকে তো আপনাকে মেনে নিতে হবে ভাই। আমি যতভাবে যেভাবেই বুঝাই না কেন, ফল সেটা শেখ হাসিনা এখন
দূরে বসে অনেক কিছু লম্ফজম্প করতে পারে, কিন্তু ফলাফল কি? উনি দেশ থেকে পালিয়েছেন, উনি বিতাড়িত। সেটাই সত্য। ডাকসুতে কারা নির্বাচিত হয়েছে, কারা হেরেছে, সেইটাই সত্য। আমরা অ্যানালাইসিস করতে পারি, বিভিন্ন রকমের ব্যাখ্যা দিতে পারি, সেটা আগামী দিনে এই ব্যাখ্যাগুলো হয়তো কখনো কাজে লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে তো আর এটা কাজে লাগছে না। এই মুহূর্তে একদল বিজয়ী, একদল বিজিত, এটা আপনাকে ধরে নিতে হবে। আর যেই অভ্যুত্থানের কথা আপনি বারবার বলছেন, এর আগের বার টকশোতেও আপনি বলেছেন, এই অভ্যুত্থানটা ছিল সারা বাংলাদেশের মানুষের মনের থেকে একটা অভ্যুত্থান, যেটা ফেসিবাদ, এই শেখ হাসিনার বিরুদ্ধে একটি অভ্যুত্থান। এই অভ্যুত্থানের একক ক্রেডিট কারোর কাছে নেওয়া ঠিক হবে না, এবং কারোর কাছে নাই এই একক ক্রেডিট। এটার মধ্যে বিএনপি ছিল, এটার মধ্যে জামায়াত ছিল, এটার মধ্যে অনেক দলের অংশগ্রহণ ছিল, সর্বশেষ ছাত্র জনতা এটাকে আপনার নেতৃত্ব দিয়েছে, সেখানে আমার সন্তানরাও গিয়েছে। তার মানে এইটা নয় যে তারা দেশে এখন কি বলতেছে যে জুলাই বিপ্লবের একটা সনদ। ভাই, এটা তো বিপ্লব না, এটা তো গণ অভ্যুত্থান। আমরা এগুলো বলে নির্বাচনটাকে কেন দীর্ঘায়িত করতে চাচ্ছি? আমরা আসেন একটা সুন্দর পরিকল্পিত একটি দেশ আমরা নিয়ে চিন্তা করি। এখানে আওয়ামী লীগ ফেসিবাদ, আওয়ামী লীগে যে ভোটার যারা আছে, যে মানুষগুলো আওয়ামী লীগকে ভোট দেয় এবং আগামীতেও দিবে, সেই মানুষগুলোকে ছাড়া আপনি একটি সুন্দর নির্বাচন কিভাবে করবেন, কিভাবে আশা করেন? এটা তো আশা করা উচিত নাই। মানুষগুলো তাহলে ভোট কোথায় দিবে? তাহলে যদি এই মানুষগুলো ভোট দিতে না পারে, ধরেন 20%, 30% মানুষ যদি ভোট না দিতে পারে, আজকে যদি আওয়ামী লীগের 20%ই ধরলাম, আমি একেবারে কমাই ধরলাম 20%, জাতীয় পার্টি 14 দল, অন্যান্য দল মিলে যদি 40-50% ভোট থাকে, তার মানে 50% মানুষকে বাদ দিয়ে যদি আপনি নির্বাচন করেন, সেই নির্বাচনটা কখনোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন হবে না, একটি সবাই অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এবং সেই নির্বাচন বেশি দিন টিকবে না, সেই সরকারও বেশি দিন টিকবে না। আবারও অভ্যুত্থান। কেন? ছাত্র জনতা আর নাই এবং দল আর নাই। এই 50% মানুষ যদি 50% মানুষ যদি আবার আন্দোলন করতে চায়, তখন আপনি কীভাবে করবেন? সুতরাং সেটা আমাদের কাম্য না। আমাদের উচিত হবে সর্বদলীয় মানুষ একসাথে হয়ে একটা ইনিশিয়েটিভ নিয়ে, সর্বদলীয় মানুষকে নিয়ে একটি নির্বাচনের পরিকল্পনা করা। আপনি কাউকে ডাকবেন, কাউকে ডাকবেন না, সময় এলে বলবেন, এটা ঠিক হবে না, কোনোদিনও ঠিক হবে না। আমি চাই এই সরকারের এখনও সময় আছে, বোধোদয় হওয়া উচিত। সকল অংশীদার যারা আছে, এই দেশের মানুষ যারা আছে, তাদেরকে নিয়ে বসে একটি সুন্দর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেব, যে জাতি এই ধরনের কলঙ্ক থেকে আগামীতে যেন মুক্তি পেতে পারে। ধন্যবাদ আপনাকে এহসান মাহমুদ। আমরা শেষ করব আপনাকে দিয়ে। আমরা রাজনৈতিক অনেক কথাবার্তা বললাম, একটু সামাজিক বিষয়ে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক ধরনের ভিডিওস দেখি, রিলস দেখি, শর্টস দেখি। এর মধ্যে অনেক দৃষ্টিকটু বিষয় চলে আসে, ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ চলে আসে, ধর্মীয় উন্মাদনার ব্যাপারও আছে। ধর্ম তো সবাই পালন করে, ধর্ম পালনকারী মানুষের সংখ্যাই এই দেশে বেশি, কিন্তু ধর্ম নিয়ে এক ধরনের উন্মাদনা আছে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে মানুষের শরীরের উপরেও আঘাত করা হয়েছে। আর যে কিছুদিন আগে তো দেখলাম যে কবর থেকে লাশ তুলে আগুনও দেওয়া হয়েছে। এই সংস্কৃতি যদি এগিয়ে যেতে থাকে, তাহলে তো মানুষের জন্য হিংসাত্মক হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সামাজিক আন্দোলন বা সামাজিক দায়বদ্ধতা কতটা? সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক আন্দোলনের কথা আপনি বললেন, তার আগে আমি বলি, 5ই আগস্টের পরে যেই অন্তর্বর্তীকালীন সরকারটি এসেছিল, সেই সরকারের প্রতি আমাদের সবার একটা প্রত্যাশা ছিল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কারেক্ট। হাসিনার আমলে যেই অভাবটা মানুষের ছিল, স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, এগুলো নিয়ে তখন আমরা মানে ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক হতো যে এগুলার ঘাটতি আছে, এটার ঘাটতি আছে। কিন্তু মানে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি, এই অন্তর্বর্তীকালীন সরকারের? আপনি যদি আমাকে এই প্রশ্নটা না করে যদি এইটা করতেন, আমি ঠিক একই উত্তর দিতাম। সেটা হচ্ছে মানুষকে অনিরাপত্তার মধ্যে ফেলে দেয়া। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা মানুষকে সারাক্ষণ মানে ইনসিকিউরিটি ফিল করানো, যে সে অনিরাপদ, সে অনিরাপদ, মানুষ অনিরাপদ। এটা হচ্ছে কি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এখন আপনি যেই কথাগুলো বললেন, এই সরকার বলে যে তারা ধর্মনিরপেক্ষ, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতন্ত্র, এই সমস্ত বিষয়ে জিরো টলারেন্স দেখাবে।
সরকার বারবার বলে, সরকারের উপদেষ্টারা বলেন, সরকারের প্রেস উইং বলেন, জানা জায়গায় বলে, কিন্তু ঘটনা ঘটার পরে কিন্তু আমরা মানে খুবই দুঃখের সঙ্গে আমরা প্রতিবারই দেখি যে এই কথাগুলো কেন সরকারের লোকজন কেন হঠাৎ এগুলো নিয়ে তটস্থ হয়ে ওঠে। তার মানে এমন একটা বিষয় যেটা ঘটে গেছে, যেটা হচ্ছে গিয়ে যে সরকারের মানে বক্তব্যেরই শুধু পরিপন্থী নয়, মানুষের জানমালের নিরাপত্তা পরিপন্থী কাজ। আপনি দেখেন, আমি বলবো না যে এই সরকার নিজে উগ্রপন্থী সরকার, আমি বলতে পারছি না যে এই সরকার নিজে কোনো ধর্মভিত্তিক দল সমর্থিত সরকার, কিন্তু এই সরকারের কর্মকাণ্ডে, এই সরকারের আমলে যেই গোষ্ঠীটি রাষ্ট্রে অন্যের প্রতি, অন্যের আরেকজন মানুষের প্রতি ভীতিকর মানে হুমকি স্বরূপ হয়ে উঠেছে, সেই গোষ্ঠীটা হচ্ছে গিয়ে ধর্মের নামে একটা গোষ্ঠী নেমেছে। আমি একজন মানে ধর্মপ্রাণ মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এটাও তো সত্য এই দেশে যেমন বিশ্বাসীদের দেশ, তেমনি অবিশ্বাসীদের দেশ, তেমনি হিন্দু ভাইয়ের দেশ, খ্রিস্টান ভাইয়ের দেশ, আদিবাসী ভাইয়ের দেশ, আদিবাসী বোনের দেশ। সবার জন্য কেন সহাবস্থান এই সরকার নিশ্চিত করতে পারবে না? এই যে পারল না এই সরকার, এটা হচ্ছে কি এই সরকারের একমাত্র ব্যর্থতা। আপনি দেখেন মানুষ এই ঘটনাগুলো কেন ঘটে, আমি সেটা বলার আগে আরেকটু বলি আপনাকে। একজন সমাজবিজ্ঞানী আছে, আপনারা জানেন যে জন স্টুয়ার্ট মিল, তার অন লিবার্টি নামে একটা আলোচিত গ্রন্থ আছে। সেটার মূল এসেন্স, মূল বক্তব্যটা হচ্ছে যে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ওই পর্যন্ত ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত সেটি আরেকজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। কি বলছে? যে একজন ব্যক্তির স্বাধীনতা ওই পর্যন্ত সীমারেখা যতক্ষণ না পর্যন্ত আরেকজনের ব্যক্তি স্বাধীনতার মধ্যে হাত না ঢুকিয়ে দেয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা গত 3 দিন যাবত, 1 সপ্তাহ যাবত, এটা আরও গত 9 মাস যাবত আমি দেখতেছি, আমরা এটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম, ফকির, রাস্তার ফকির, জটাদারি ফকির, মাজারের জটাদারি ফকির, চুল, তাদেরকে ধরে ধরে চুলদারি কেটে দেওয়া হচ্ছে। কারা চুলদারি কেটে দিচ্ছে ভাই? একটি বিশেষ দলের, অনেকদিন ধরে করতেছে এটা, একটি বিশেষ দলের। আমি যদি স্পষ্টভাবে বলতে চাই, জামাত ইসলামের পদধারী লোকজন, আমরা শেষ করব বিভিন্ন জায়গায়, আমাকে 1 মিনিট আপনি সময় দিতে হবে। জামাত ইসলামের পদধারী লোকজন বিভিন্ন মাজারে গিয়ে চুলধারী জটাধারী লোকজনকে ধরে দিয়ে তাদের চুলদারি কেটে দিচ্ছে। তাদেরকে এই স্বাধীনতা কে দিয়েছে? যারা এটা ধরতেছে, কাটতেছে, চুলদারি কাটতেছে, তাদের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কি? অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি? তারা তো ক্ষমতার অংশীদার। গত 1 সপ্তাহে, আমি আপনাকে একটা উদাহরণ দেই, গত 1 সপ্তাহে দেশের 9টি মাজার এবং খানকায় হামলা হয়েছে। দেশের 9টি মাজার এবং খানকা শরীফে হামলা হয়েছে। এই হামলাগুলো কারা করেছে? কোনো একটা ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হয়েছে? দৃষ্টান্তমূলক লাগবে না রে ভাই, আমরা কথায় কথায় বলে ফেলি দৃষ্টান্তমূলক বিচার, প্রচলিত আইনে বিচারটাই করেন না। আমরা শেষ করব এহসান মাহমুদ। তো আমি এতক্ষণ আবার সহ আলোচকের সাথে তর্ক করলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নে, এই সরকারের কার্যক্রম প্রশ্নে। আমি তারপরও এই সরকারটি হচ্ছে গিয়ে এখন আমাদের যক্ষের ধন। আমি বলবো যে মানুষ মানে বৃদ্ধা নারী যেমন বিধবা নারী যক্ষের ধন আগলে রাখে, এই সরকারকে টিকিয়ে রেখে আমাদের নির্দিষ্ট সময় একটি নির্বাচন দরকার। যেই নির্বাচনে বাংলাদেশের মানুষ বিগত 1.5 দশক ভোট দিতে পারে নাই, সেই ভোটাধিকার নিশ্চিত করতে হবে, 1 নম্বর কাজ। এবং সকল দল মত যাতে অংশগ্রহণ করতে পারে। এবং আরেকটা কথা, আমি অপ্রিয় কথা বলে রাখি, আপনি আইন দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করতে পারবেন না, আমি এটার পক্ষে। ধন্যবাদ এহসান মাহমুদ। এবং পাশাপাশি মানুষের জানমালের যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা করতে হবে। সেকেন্ড বলি। জি, এহসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথাগুলো শেষের দিকে বলেছেন, আমি আপনার সকল কথার সাথে সম্পূর্ণ রকমের একমত। আবার বললেন না যে আমি আপনার সুরে কথা বলি। আমরা শেষ করব। আমরা গণতন্ত্রের সুরে একমত সম্মিলিত হইতে পারবো। আমি একমত, এবং আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আমরা বিগত দিনে দেখিনি এই ধরনের মানে কার্যক্রম। লাশ উঠে পুড়াই ফেলবে,
আপনার মসজিদ ভেঙে দিবে, আপনার মাজার খাঙ্কা ভেঙে দিবে, এগুলো তো কারো কোনো ব্যক্তির কাজ না, এগুলো সরকারের কাজ। সরকার যদি মনে করে সরকার সেই কাজগুলো করবে, আইন যদি মনে করে সেই কাজগুলো করবে। সুতরাং আমি আপনি যেটা বলেছেন যে এই সরকার আমাদের যক্ষের দান, আমি তার সাথেও আমি একমত। সুতরাং সেই সরকারকে সেই উপলব্ধির সাথে আমাদেরকে একটা সুন্দর সুষ্ঠু ইকবাল হোসেন নিরপেক্ষ তাপস, নির্বাচন আপনাকে ধন্যবাদ। এহসান মাহমুদ, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।